স্কুলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়গুলো জানবো একটু বলে নিই। আজকে আমরা প্রাক প্রাথমিকের বই থেকে একটা দারুণ সুন্দর হাতের কাজ শিখে নেব তোমাদের সকলের প্রিয় ভাস্কর স্যারের কাছে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়বো। সুচেতা দিদিমণি তোমাদের ইংরেজি পড়াবেন। আর আজকে আমরা গুণ ব্যাপারটা খুব ভালো করে শিখে নেব। তোমরা যারা শিখতে চাও, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বই থেকে আমরা গুণ ব্যাপারটা হাতে কলমে মজা করে করব। এবং সব শেষে তোমাদের একজন ছোট্ট বন্ধু সে একটা দারুণ বিজ্ঞানের মজার পরীক্ষা করে দেখাবে, দারুণ মজার কিন্তু। তো চলো বন্ধুরা, আজকে আমাদের আসর শুরু করি তোমাদের প্রিয় ভাস্কর স্যারের হাতের কাজের ওই ক্লাসটা দিয়ে। তো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকে যারা শিশু শ্রেণীর ছাত্রছাত্রী, যারা প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রী, তাদের 47 পৃষ্ঠার একটা মজার একটা কাজ আছে। এই মজার খেলাটা আমরা আজকে খেলবো। দেখো, এখানে একটা হাঁসের ছবি আছে, তাই না? হাঁস তো, আর নিচে জল আছে, হাঁসটা জলে চড়ছে। তো এই হাঁসটাকে আমরা আজকে মজা করে এর গায়ে আমরা তুলো বসিয়ে সুন্দর একটা সাজ একে পড়াবো, সুন্দরভাবে একে আমরা সাজাবো। চলো, তাহলে তার জন্য যেটা লাগবে, দেখো তুমি একটু আঠা জোগাড় করো, এরকম আমি যেরকম আঠা জোগাড় করেছি, আর একটু তুলো জোগাড় করো। এই তুলো আর আঠা দিয়ে আমরা এই যে হাঁসটাকে আমরা সাজিয়ে ফেলি এখন। তো প্রথম যেটা করতে হবে, দেখো এই তুলোটাকে আমরা এরকম ছোট ছোট করে ছিঁড়ে আমরা টুকরো করব, আর কেটে এরকম সাজিয়ে রাখবে পাশে ছোট্ট ছোট্ট করে। তোমরা ছোট্ট ছোট্ট করে এরকম করে রাখবে। এবার দেখো, আমরা যেটা করব, একটা খালি রিফিল, এই খালি রিফিলটা দিয়ে এই আঠাটা নেব, নিয়ে আর আস্তে আস্তে আমরা ওই যে হাঁসের ভেতর, অর্থাৎ দাগের মধ্যে ভেতরে আমরা আঠাটা কিন্তু আস্তে আস্তে লাগাবো। দেখো, আমি চোখটা কিন্তু আমি ফাঁকা রাখছি, কারণ চোখ দিয়ে তো হাঁস দেখবে, চোখে তো আর তার পালক থাকে না, তাহলে চোখে তো আমরা তুলো লাগাবো না চোখের মধ্যে, তাই চোখটা কিন্তু আমি ফাঁকা রেখে দিলাম। আর বাকি সব অংশটায় আমরা আস্তে আস্তে এরকম করে আঠা লাগিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে দেখো, আমি রিফিল দিয়ে পুরো যে হাঁসের শরীর আমরা কিন্তু আঠা লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা আস্তে আস্তে তুলো বসাবো। আর এই তুলোগুলো কেন বসাবো বলো তো? আসলে হাঁসের এগুলো আমরা পালক তৈরি করব তুলো দিয়ে। হাঁসের তো পালক থাকে, হাঁস তো পাখি, তোমরা জানো, যারা উড়তে পারে তারা পাখি, তাই হাঁসও পাখি, হাঁস কিন্তু উঠতে পারে। হ্যাঁ, মুরগিও পাখি, মুরগিও উঠতে পারে, হাঁস উঠতে পারে, মুরগি উঠতে পারে, আরও যারা সব উঠতে পারে, ডানা আছে, এরা প্রত্যেকে পাখি। আর হাঁসেরও ডানা আছে, এই যে দেখো মাঝখানে যে দাগটা দেওয়া আছে, এটা ডানা হাঁসের। আর আমরা পুরোটাই আমরা এই যে ডানার যে পালকগুলো আমরা তুলো দিয়ে বসাবো, তাই আগে তুলো বসানোর জন্য আমরা পুরোটাই আঠা দিয়ে দিচ্ছি। এবারে মোটামুটি আমাদের আঠা দেয়া শেষ হয়ে গেল। এবার যেখানে যেরকম তুলোটা লাগবে, এখানে অনেক রকমের আকারের তুলো আমাদের এখানে আছে, আমরা এখানে এক ধার থেকে এবারে তুলো বসাতে শুরু করি। এইভাবে আস্তে আস্তে গোটা হাঁসটাকে দেখো আমরা কীরকমভাবে আমি তুলো বসিয়ে দিলাম। তোমরাও ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে গোটা হাঁসটাতে তুলো বসিয়ে দাও। আর খেয়াল করো যেন বাইরে না যায়। চোখের কাজটা দেখো, আমি কি করেছি, চোখের মধ্যে একটা পেন্সিল রেখে দিয়েছি আর ধারগুলোতে তুলো বসিয়েছি, যাতে চোখটায় কিন্তু তুলো ঢাকা না পড়ে। তোমরা এরকমভাবে কোনোভাবে চোখটা বাদ দিয়ে বাকি সবটায় গোটা শরীরে তুলো বসিয়ে দাও, আর দেখো কি সুন্দর দেখতে হয়ে যায়। আর শেষে
যেখানে যেখানে দাগের বাইরে একটু করে বেরিয়ে গেছে সেগুলো পেন্সিলের ডগ দিয়ে ঢুকিয়ে সমান করে দিলাম। এখন দেখো আমার হাঁস কমপ্লিট। এখন তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এই পাতায় এইভাবে তুলো বসাও আর ছবি তুলে পাঠিয়ে দাও আমাদের। তাহলে বন্ধুরা তোমরা নিজেরাও বানিয়ে ফেলো। তো চলো এরপর আমরা চলে যাই সুচেতা দিদিমণির কাছে, তিনি তোমাদের ইংরেজি পড়াবেন। Hello students, how are you? I am fine, thank you. I hope you all are well. Today we are going to read this story. It is from your butterfly textbook. তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে সুস্বাগতম আমাদের এই ইংলিশ ক্লাসে। আজকে তোমাদের বাটারফ্লাই বই থেকে এই উইলি ফলোয়ার্স এই গল্পটা পড়ব। এই গল্পটায় আমরা বিভিন্ন জীবজন্তু সম্পর্কে জানবো। জীবজন্তু নিয়ে গল্পটা, কিছু জীবজন্তুকে নিয়ে তাদের সম্পর্কেও বিশেষ কিছু আমরা শিখব, নতুন শব্দ শিখব। তোমরা যখনই নতুন কিছু শিখছো, নতুন শব্দ হোক কিংবা কোনো জন্তুর নাম, তার নিচে পেন্সিল দিয়ে অবশ্যই দাগ দিয়ে তার মানেটা লিখে নেবে। তাহলে কি হবে, পরে যখন পড়বে দেখা মাত্রই মনে পড়ে যাবে মানেটা। তো অবশ্যই আমরা পেন্সিল ব্যবহার করব যে কোনো নতুন জিনিস শেখার সময়, তার নিচে দাগ দেব। সেটা ওয়ার্ড হতে পারে, যে কোনো কিছু। নামটা লিখে নেবে নিচে, বাংলাতে মানেটা লিখে নেবে। তাহলে লেটস বিগিন। আর অবশ্যই লিসেন কেয়ারফুলি and try to underline those words which are new to you. যেগুলো নতুন তার নিচে অবশ্যই আন্ডারলাইন করবে এবং মানে লিখবে। তাহলে চলো আমরা শুরু করছি আজকে দ্য উইলি ফলোয়ার্স। এই গল্পটা পড়ার আগে তোমাদের জানা দরকার আছে যে এই গল্পটাতে কি আছে। আমরা আগে জানবো কি আছে এই গল্পটাতে। এই গল্পটায় কতগুলো অনুগামী আছে, 3 জন অনুগামী আছে, একটা রাজা আছে, একটা লায়ন রাজা। তো একটা বিশাল বনের রাজা এবং তার কতগুলো অনুগামী আছে। তারা হলো টাইগার, জ্যাকেল আর ক্রো। পরে আসবে ক্যামেল। তো এই যে 3 জন ছিল তারা প্রচন্ড ধূর্ত। তাদের কুটবুদ্ধি কিংবা ধূর্ত কিংবা শর্ট বলতে পারো, শর্ট, যাদের মাথায় দুর্বুদ্ধি থাকে এবং সবসময় কিছু সুবিধা নেওয়ার জন্য এই রাজার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। তো আমরা চলো পড়তে শুরু করি। Once a strong and big lion ruled over a large forest. এক সময়, এখানে once বলছে, তার কারণ হলো এটা অনেক আগেকার কথা, অনেক আগের ঘটনা, তাই once ব্যবহার করব। once মানে অনেক আগে একটা বেশ স্ট্রং এবং বেশ বড় লায়ন ছিল। লায়ন মানে সিংহ। সে একটা বিশাল বনে রাজত্ব করত, মানে বিশাল বনের রাজা ছিল। দেখো এখানে রুলড ওভার মানে হলো রাজত্ব করা। রাজত্ব করা মানে রুলড ওভার, RULED, রুলড ওভার। রাজত্ব করা মানে একটা অঞ্চল, একটা রাজা তার রাজ্য থাকবে। তো সেই রাজ্য অনেক বড় ছিল, সেখানেই ও থাকতো, সেখানে ও শাসন ব্যবস্থা চালাতো, মানে শাসন করত। অনেক জীবজন্তু ছিল, তো ওটাই ওর রাজত্ব ছিল। তোমরা লিখতে পারো রাজত্ব করা। আর লার্জ ফরেস্ট, এই লার্জ ফরেস্ট মানে এই দেখতে পাচ্ছ, লার্জ ফরেস্ট মানে হলো বিশাল বড়। লার্জ তোমরা লিখবে বিশাল, অনেক বড়। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, তার ছিল তিনটে ধূর্ত অনুগামী। অনুগামীরা সবসময় বন্ধু হয় না, যেমন এখানে বলেছে উইলি ফলোয়ার্স, ধূর্ত মানে চালাক বা চতুর। তার 3টে চালাক বা ধূর্ত
ফলোয়ার ছিল, অনুগামী ছিল। দে ওয়ার দ্য ক্রো, তারা হলো, তাদের মধ্যে একটা ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তাহলে একটা ক্রো বা কাক, একটা শিয়াল, জ্যাকেল মানে শিয়াল, আর টাইগার। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম, তারা এই সিংহর সঙ্গেই থাকতো। স্টেড মানে হলো থাকতো, স্টে থেকে হয়েছে স্টেড, স্টে মানে থাকা আর স্টেড মানে থাকতো। অ্যান্ড প্রেজড হিম, প্রেজড মানে এই রাজাকে সুন্দর কথা বলতো, রাজার সঙ্গে থাকতো, রাজার সঙ্গে খেত, ঘুরে বেড়াতো, এরকম ভাবে নানান রকম গল্প বলে, মিষ্টি মিষ্টি করে কথা বলে ওকে সুখী রাখার চেষ্টা করতো, যাতে ওই তিনজনের কোনো ক্ষতি না করে এই সিংহটা। অল দ্য টাইম মানে সব সময়। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, লায়ন শিকার করতে যেত। দেখো এখানে ইউজড টু, এই ইউজ টুর মানে হলো যখন অনেক আগে একটা ঘটনা ঘটেই চলতো, মানে ঘটতো, এখন ঘটে না কিন্তু আগে ওটা ঘটতো। ইউজড টু, এটার মানে তোমরা অবশ্যই লিখে রাখতে পারো, খুব দরকারি একটা শব্দ। ইউজড টু, যখন অতীতকালে বা অনেক আগে একটা ঘটনা ঘটতো তখন আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন একটা বাক্য রচনা করতে পারো, আই ইউজ টু গো দ্য পন্ড, আমি পুকুরটায় যেতাম, পুকুরটায় যেতাম স্নান করতে হোক অন্য কাজে হোক যেতাম, কিন্তু এখন যাই না। আগে যেতাম, অনেক দিন ধরে যেতাম, এখন যাই না, তখন আমরা ইউজ টু ব্যবহার করব। এরপরে he used to hunt down an animal every day and eat it, সে একটা করে অ্যানিমেল বা জন্তু শিকার করে আনতো প্রত্যেক দিন আর এটাকে খেত। এই হান্ট ডাউন মানে ধরে ফেলতো বা শিকার করে ফেলতো একটা করে অ্যানিমেল। এভরিডে মানে হলো প্রত্যেক দিন, এভরিডে মানে প্রত্যেক দিন। EVERY, খুব সোজা বানানটা, এভরি ডে। দেখো ভেঙে ভেঙে যদি বলি, এভরি ডে, এভরি ডে, এভরি ডে, খুব সোজা। তারপরে ইট, ইট মানে খাওয়া, EAT, ইট, ইট মানে খাওয়া। The followers, then the followers would eat the leftovers, then the followers would eat the leftovers. Leftovers মানে শেষ অংশ, মানে খাবারটা শেষ হয়ে যায়নি, একটু পড়ে আছে, তখন ওটাকে বলবো leftovers। যেটুকু সিংহ খেতে পারতো না সেইটুকু ওরা খেত, কিংবা সিংহ হয়তো রেখে দিত, ওরা খেত, এটাকে বলবো বাকি অংশ খাবারের, এটা লেফটওভার। লেফটওভার্স মানে খাবার বাকি অংশটুকু, পড়ে থাকা অংশটুকু। দেখো আমি যখন উচ্চারণ করছি লেফট ওভার্স, ফলোয়ার্স, আরটা উচ্চারণ হয় না। তোমরা যত যত পড়বে তত দেখতে পাবে কোথাও কোথাও আর যেন আর এর সাউন্ডটা আসছে না। তো এটা খুব সাবধানে তোমরা শুনবে এবং বলার চেষ্টা করবে, যেখানে যেখানে আর এর উচ্চারণ আসে না সেখানে করবে না। ফলোয়ার্স, টিচার্স, ডক্টরস, লেফট ওভার্স, এরকম ভাবে ভালো করে শুনতে হবে। তারপরে ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স আ ক্যামেল, একদিন, ওয়ান ডে মানে একদিন, এই অনুগামীরা একটা ক্যামেলকে দেখতে পেল। স মানে দেখতে পেয়েছিল, দেখেছিল, যেহেতু গল্পটা অনেকদিন আগেকার হচ্ছে তাই স অনেকদিন আগে দেখেছিল। দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর, তারা আগে কোনোদিনও ক্যামেল দেখেনি। নেভার সিন মানে কোনোদিনও না, ক্যামেল মানে জানো উট, আর বিফোর মানে আগে। The followers made friends with the camel, এই ফলোয়ার বা এই অনুগামী তিনটে এই ক্যামেলটার সঙ্গে বন্ধুত্ব করে নিল। They invited him to meet the lion, তারা
ইনভাইটেড মানে আমন্ত্রণ করলো দেখা করার জন্য, লায়নের সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ জানালো। দেখো ইনভাইটেড মানে হলো আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা, যেটা আমরা বলি কাউকে বাড়িতে ডাকা, আসার জন্য বলা, তখন আমরা ব্যবহার করব ইনভাইট। এটা যেহেতু আগেকার ঘটনা তাই ইনভাইটেড। মিট, মিট মানে দেখা করা, কারোর সঙ্গে দেখা করব যখন তখন বলবো মিট, MWT, meet. So the camel came to the cave of the lion. তাই এই ক্যামেলটা came মানে এলো, came to the cave, সেই to the cave of the lion, লায়নের গুহাতে। এই cave, cave মানে হলো গুহা, পাহাড়ের মধ্যে, পাহাড়ের কোথাও কোথাও একটু ফাঁকা জায়গা থাকে, সেখানে লায়ন, টাইগার, তারপরে ভাল্লুক এরা থাকে, এরা বাস করে, অন্ধকার জায়গায় এরা থাকতে পছন্দ করে। তো এটাকে বলবো গুহা, বাংলায় বলবো গুহা, আর ইংরেজিতে বলে কেভ, CAVE, কেভ। The hump of the camel attracted even the lion. হাম্প, হাম্প মানে এই যে দেখতে পাচ্ছ এই ক্যামেলের উপরে, পিঠের উপরে একটা মাংস যেন উঁচু হয়ে আছে, মাংস, দেহের কোনো মাংস যখন এরকম উঁচু হয়ে যায় তখন ওটাকে কি বলবো, মাংসপিণ্ড। তো ওর ব্যাক মানে পিছন দিকে আছে, তো এটাকে বলি বাংলাতে কুঁজ, ইংরেজিতে হাম্প। তোমরা ওয়ার্ডট্রাবে দেখতে পাবে এখানে হাম্পের মানে দেওয়া আছে, a large lump on the back of an animal. একটা বড় মাংসপিণ্ড যখন কোনো প্রাণীর পিছনে এখানে থাকে, ব্যাক মানে পিঠে, তাকে বলবো হাম্প। তো এই হাম্পটা দেখে এই লায়ন অবাক হয়ে গেছে, এমন জিনিস তো কখনো দেখেনি। অ্যাট্রাক্টেড মানে একভাবে তাকিয়ে থাকা, কোনো জিনিস যখন আমরা দেখছি এবং মনে হচ্ছে ওটা আগে কখনো দেখিনি, একটা বিস্ময়কর জিনিস, তখন ওর দিকে আমরা অ্যাট্রাক্টেড হই, মানে আকৃষ্ট হয়ে তাকিয়েই থাকি, তো ওটাকে বলবো অ্যাট্রাক্টেড হওয়া, মানে একভাবে তাকিয়ে থাকা, দেখতেই থাকা। So he said, welcome my friend, you can stay with us in this cave. সে বলল, সিংহটা বলল, ওয়েলকাম মানে সুস্বাগতম আমার বন্ধু, তুমি এই আমাদের কেভ বা এই গুহাতে আমাদের সঙ্গে থাকতে পারো। স্টে মানে থাকতে পারো, আর আস মানে আমাদের সাথে, উইথ আস মানে আমাদের সাথে। তো এই ক্যামেলটাকে বন্ধু বলছে, বলছে তোমার এখানে সুস্বাগতম, এই আমাদের এই গুহাতে সুস্বাগতম, তুমি আমাদের সঙ্গে এখানে থাকতে পারো। আমরা এতটাই আজকে পড়বো, এর পরের দিন পরেরটুকু পড়বো। এখানে যত আমরা নতুন শব্দ পেলাম তোমাদের দেখিয়েছি সেই শব্দগুলো, এবং অবশ্যই তোমরা সেগুলোকে দাগ দিয়ে মানেগুলো লিখবে। আরো কিছু নতুন শব্দ আমরা একবার দেখে নেব। যেমন দেখো এখানে আমরা পেয়েছিলাম একটা খুব সুন্দর শব্দ পেয়েছিলাম, স। এই স দিয়ে এখানে স মানে দেখেছিলাম, তাহলে এখন দেখছি, এটাকে কি বলবো, এখন যেটা দেখছি এখন হচ্ছে সি, ওটাকে বলবো সি, এখন দেখি। যেমন আই ক্যান সি আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার দেখি, না আমার সামনে একটা কম্পিউটার আছে, আমি কম্পিউটার দেখতে পাচ্ছি, আমি তো কম্পিউটার দেখতে পাই। কিংবা আই ক্যান সি অ্যাপেল, কিংবা আই ক্যান সি আ ডগ, তা আমরা এগুলো দেখতে পাই।
দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, কিন্তু যখন অনেক আগে দেখেছিলাম তখন আমরা স ব্যবহার করব। SAW, স। স দিয়ে একটা বাক্য রচনা বলো দেখি। যেমন স দিয়ে একটা বাক্য রচনা হয়, I saw a cave. I saw a cave. আমি একটা কেভ দেখেছিলাম, অনেক আগে একটা কেভ দেখেছিলাম, অনেক আগে। তো এখানে I saw a cave, দেখো কেভও ব্যবহার করলাম, সও ব্যবহার করলাম। তো এইভাবে আমরা ছোট ছোট বাক্য রচনা করব, যাতে এই শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এরকমভাবে আমরা মনেও রাখতে পারবো অনেকদিন। তোমরা বলারও চেষ্টা করবে এবং অবশ্যই একটা করে বাক্য রচনা নিজেরা তৈরি করে রাখবে। এরপরে আমরা আরেকটা দেখব, বিফোর। বিফোর মানে আগে, আগে। তাহলে পরে কি হবে? আফটার। আফটার, আফটার মানে পরে। যখন কিছু আগে হবে, যখন কিছু আগে হচ্ছে তখন বলবো বিফোর, আর যখন কিছু পরে হবে হবে তখন বলবো আফটার। এরপরে ইনভাইটেড। ইনভাইটেড মানে, ইনভাইটেড মানে হলো নিমন্ত্রণ করা। যেমন কোনো অনুষ্ঠান হলে আমরা নিমন্ত্রণ করি কাউকে বাড়িতে আসার জন্য, তখন আমরা বলি ইনভিটেশন দিচ্ছি বা ইনভাইট করছি। যেমন অনেকে কার্ড দিতে আসে, কার্ড দিয়ে আমাদের বলে বাড়িতে আসতে, অনুষ্ঠান আছে, তখন আমরা ওই কার্ডটাকে বলি ইনভিটেশন লেটার। তো এভাবে ইনভাইটটাকে আমরা ব্যবহার করব কি করে? ইনভাইট। ইনভাইট, ইনভাইট একটা বাক্য রচনা হবে, I invited my teacher. তাহলে I invited my teacher. আমি আমার টিচারকে নিমন্ত্রণ করেছিলাম। যেমন এখানে ছিল, এখানে আগে তোমরা দেখলে ইনভাইটেড ছিল ইডি যোগ করে, এখানেও তাই ইডি যোগ করে আমি বলে দিলাম। যেহেতু আগে ইনভাইট করেছিলাম তাই আমরা বলবো ইনভাইটেড। আর এখন যদি হয় কথাটা তাহলে ইনভাইট। মিট। মিট মানে তোমাদের বলেছি, মিট মানে হলো দেখা করা। মিট মানে দেখা করা। কেভ মানে তোমরা জানো গুহা। অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট করা। ধরো একটা তোমরা বাটারফ্লাই দেখতে পাচ্ছ, প্রজাপতি, তার রং খুব সুন্দর, নীল কিংবা একটা সুন্দর চকচকে রং, ওটা কি করবে? তোমাদের অ্যাট্রাক্টেড করলো, মানে ওর দিকে তুমি তাকিয়ে থাকবে, খুব সুন্দর লাগবে, ও যেখানে যেখানে উঠবে সেখানে সেখানে দেখতে ইচ্ছে হবে। তো এটাকে বলবো অ্যাট্রাক্ট করলো, মানে আমাকে ওটা দেখতে খুব ভালো লাগছে, তো সেটা তখন আমরা বলবো অ্যাট্রাক্টেড। ওই কথাটা হবে অ্যাট্রাক্টেড। আর ওয়েলকাম মানে তোমরা জানো, ওয়েলকাম মানে সুস্বাগতম। কাউকে যখন বাড়িতে আসতে বলি তখন সে আসলে আমরা বলি ওয়েলকাম। আমরা নমস্কার করি কিংবা বলি এসেছো, খুব ভালো, খুব ভালো লাগলো, বাড়িতে আসতে বলি, বসতে বলি, তখন আমরা ওয়েলকাম ব্যবহার করব। ইংরেজিতে বলি ওয়েলকাম। তো আজকে এত দূরই, এর পরের দিন আমরা পরেরটুকু পড়ব। সকলকে ধন্যবাদ, গুড বাই, খুব ভালো থেকো বন্ধুরা। এরপর চলো আমরা ভালো করে গুণ ব্যাপারটা হাতে কলমে মজা করে শিখে নিই। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে আমরা দেখাবো, তোমরা বাকিরাও সবাই দেখো এবং চলো আমরা শিখে নিই। আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমরা মজা করে অঙ্ক শিখবো। তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর যে অঙ্ক আমার গণিত বই আছে সেখানে তোমরা বের করে ফেলো 55 পাতা। এই অংশটা থেকে আমরা আজকে করব এবং তারপরেই এখানে আমরা গুণ ব্যাপারটা আজকে হাতে কলমে ভালো করে বুঝে নেব। এবং তারপর তোমরা যারা
চতুর্থ শ্রেণীর আছো, তোমরাও তোমাদের বই রেডি করে রাখো। তোমাদের এই যে তোমাদের বইয়ে দেখো, আমরা চলে যাই, একেবারে তোমরা বের করে ফেলবে এই 50 পাতা, সেখানে আমরা রঙিন কার্ড নিয়ে খেলি। এই অংশটা থেকে আমরা তোমাদের অঙ্কগুলো দেখাবো। তোমরা বন্ধুরা ব্যাংকে লাফাতে দেখেছো, থপক থপক করে ব্যাং লাফায়। তো এখানে আমাদের একটা ব্যাং দেখো লাফাতে শুরু করেছে। সে ছিল শূন্য ঘরে। তো এই আমাদের যে কোনো জিনিস দেখবে শূন্য থেকে শুরু হয়। তুমি নিশ্চয়ই তোমরা কোনো থার্মোমিটার দেখেছো বা গাড়ির স্পিডোমিটার দেখেছো, বা যে কোনো যন্ত্রপাতি যদি দেখো, সেগুলো দেখবে তোমরা শূন্য থেকে শুরু হয়। তুমি নিশ্চয়ই কোথাও কোনো মানে ওয়িং মেশিনে যেটাতে ওজন করে, সেটাতে কখনো চেপেছো? দেখবে চাপার আগে ওটা কতই থাকে? শূন্যতে থাকে। তাহলে শূন্য থেকে শুরু হয় আমাদের বিভিন্ন সংখ্যাগুলো। তো দেখো এখানে ব্যাংকটা ঝাঁপাচ্ছে, সে শূন্যই ছিল। শূন্য থেকে একবারে 1 ঘর 2 ঘর 3 ঘর ঝাঁপ দিয়ে সে চলে গেল 4-এর ঘরে, তারপরে 8-এর ঘরে, তারপর আবার ঝাঁপ দিল 1 ঘর 2 ঘর 3 ঘর বাদ দিয়ে 12-র ঘরে, এই 16-র ঘরে, এই 20-র ঘরে। তো দেখো এখানে প্রত্যেকবার সে কটা করে ঘর ঝাঁপিয়েছে? দেখো 1 2 3 4, 4টে করে ঘর ঝাঁপিয়েছে। 4টে করে ঘর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে সে যাচ্ছে। তাহলে 5 বারে সে লাফিয়েছে 4 ঘর 4 ঘর 4 ঘর করে, মোট 5 বার 4 ঘর। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 4 ঘর। তার মানে এখানে 5 গুণিত 4 সমান 20 ঘর। তার মানে আমরা কি জেনেছি? বারবার যোগ করা মানে সেটাকেই বলে গুণ করা। তোমরা কয়েকটা আমি দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তাহলে দেখো এরপর একটা রিক্সার আমরা দেখতে পাচ্ছি কটা চাকা? 2টো চাকা। তাহলে এখানে এগুলো হচ্ছে হাতে টানা রিক্সা, তাহলে এখানে আমরা লিখবো 2, ঠিক আছে? তাহলে 4টে রিক্সার কটা 2? 1টা 2, 2টো 2, 3টে 2, 4টে 2, 4টে 2। তার মানে আমরা যদি এগুলো আমরা যদি কাঠি দিয়ে করি কিরকম ভাবে হবে? তাহলে দেখো আমরা এগুলো কাঠি দিয়ে একটু করি। আমরা তো বলেছি তোমাদের অঙ্কগুলো সব আমরা হাতে কলমে মজা করে করব। তাহলে এই একটা রিক্সার 2টো চাকা, 2টো রিক্সার আরো 2টো, 3টে রিক্সার আরো 2টো, 4টে রিক্সার আরো 2টো। এই দেখো, তাহলে আমার হয়ে গেল 2কে আমি কবার নিচ্ছি বন্ধুরা বলো? 2কে আমি কবার নিয়ে যোগ করব? 2কে আমি 4 বার নিয়ে যোগ করব। তাহলে আমার এখানে আমি কি লিখতে পারি এটাকে আলাদা করে? 2কে 1 বার নিলাম, 2কে 2 বার নিলাম, 2কে 3 বার নিলাম, 2কে 4 বার নিলাম, মোট 4টে 2-এর যোগ। 4টে 2-এর যোগ মানেই আমরা এটা দেখতে পাচ্ছি কি 2 2 4 5 6 7 আর 8। তাহলে এই দেখো এটাই 8। তাহলে এটাকে আমরা লিখবো 2 গুণিত 4। 2কে আমরা 4 বার নিয়ে যোগ করেছি, সেই জন্য 2 গুণিত 4 সমান 8। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু জিনিসগুলো বুঝে যাচ্ছি। দেখো আবার বলছি, অঙ্ক হচ্ছে আমাদের যত আমরা হাতে কলমে করব তত আমরা ভালো করে শিখবো। এবার দেখো মাকড়সার পা। দেখা যাক মাকড়সার কটা পা গো? আকাশে ওই একটা চাঁদ, আমাদের সব 2টো হাত, 3 চাকা ওই রিক্সে যায়, কুকুর ছোটে 4টা পায়, আমাদের যে ছড়াটা আমরা শিখেছিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি মাকড়সার 1 2 3 4 5 6 7 8টা করে। তাহলে দাঁড়াও, তাহলে আমরা এখানে কি লিখবো? যে আমরা লিখবো এটাকে 2 গুণিত 4। তাহলে এটা 2কে 4 বার যোগ করা মানে 2 গুণিত 4। তাহলে সেটা আমরা লিখলাম, এটা 8টা, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে মাকড়সার ক্ষেত্রেও তোমরা করো। মাকড়সার 4টে, তাহলে এখানে আমরা একটা লিখবো 4। তাহলে 4 কটা মাকড়সা আছে? 3টে মাকড়সা। তাহলে 4 গুণিত 4, 4টি 4টি আর 4টি পা। তাহলে 3 বার 4-এর যোগ। 3 বার 4-এর যোগ মানে কি? তাহলে 3টে 4 আমাকে যোগ করতে হবে। চলো আমরা একটু করে দেখি। এই একটা 4, 2টো 4 আর 3টে 4, এটাকে আমরা একবার কি দেখে নেব কি হয়? আমরা চলো একবার দেখে নিই। দেখো আমরা করছি কি 4কে কবার নেব? 4কে আমরা 3 বার নেব। তাহলে 1 2 3
4, 4কে একবার নিলাম, আবার 1 2 3 4, 4কে দুবার নিলাম, আবার আমরা 1 2 3 4। তাহলে এটা কি হলো? 4 1কে 4, 4 2-এ এই দেখো 4 5 6 7 8, 4 2 8। তাহলে এটাই আমাদের নামতা। 4 2 8 মানে দুটো 4-এর যোগ। তাহলে 8-এর পর 9 10, যাই 10 হবে আমরা কি করব? যাই 10 হবে আমরা এগুলোকে করে দেব গুচ্ছ। তাহলে এই দেখো হয়ে গেল 1 10 2 12, এই যে একটা 10 আর 2 12। তাহলে আমরা এটা 4 4 4 আমরা জানি, 4-এর সঙ্গে 4 যোগ করলে 4 5 6 7 8, আবার 4 8 9 10 11 12, তাহলে এটা 12। তাহলে এটাকেই আমরা কি লিখবো? 4 গুণিত 3, 4 3-এ 12। তার মানে বারবার যোগ মানেই হচ্ছে গুণ, বারবার যোগ মানে গুণ। তাহলে তোমাদের বইয়ে এই সুন্দর উদাহরণগুলো দেওয়া আছে, এগুলো বন্ধুরা তোমরা নিজেরা এরপর করার চেষ্টা করো। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এটা কি লিখবো? এটাকে আমরা লিখবো, যেহেতু 4কে 3 বার নেওয়া হয়েছে, 4 গুণিত 3 সমান 12টি পাত। ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা শিখে গেলাম। এরপর এখানে দেখো টিপ পাতার অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজেরা করো, নিজেদেরকে করতে হবে। এরপর দেখো বন্ধুরা, খরগোশ ও ক্যাঙ্গারুর লাফ দেখি। দেখো এখানে তোমরা বুঝতে পারছো সে দু ঘর করে ঝাঁপাচ্ছে। তাহলে 2কে একবার নিলে 2 হয়। তাহলে এটার জন্য তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখো তোমরা, এটা আমরা কি সুন্দর করে আমরা এই ব্যাপারটা বুঝে যাব। এরপর দেখো বন্ধুরা, পরের পাতায় খরগোশ ও ক্যাঙ্গারুর লাফ দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খরগোশ এই 1 ঘর ছাড়া ছাড়া লাফ দিচ্ছে। তাহলে সে প্রথমে গেছে 2-এর ঘর, তারপর গেছে 4-এর ঘর। তাহলে এই যে অঙ্কটা আমরা করছি, এটাতে চলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে লাফ দিলে 1 ঘর, তাহলে 2 1-এ 2, তারপরে ঘরে কত গেছে? 4, তাহলে 2 2-এ 4, 2 3-এ এই দেখো একবার লাফ দিতে এখানে গেছে, 2বার লাফ দিতে 4-এর ঘরে গেছে, 3বার লাফ দিতে 6-এর ঘরে গেছে, 4বার লাফ দিতে 8-এর ঘরে গেছে, 5বার লাফ দিতে 10-এর ঘরে গেছে। তাহলে আমরা 4বার লাফ দিতে এখানে 8-এর ঘরে এসছে, তাহলে এখানে 4 2-এ 8। 5বার লাফ দিলে 10-এর ঘর, তাহলে এখানে 10 লিখবো। 6বার লাফ দিলে কত? তাহলে এটা তোমাদের আরেকটা মজার একটা উপকরণ সাহায্যে আমরা দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, আমরা কি করেছি বলো তো? আমরা এরকম একটা কাগজ নিয়েছি, সেই কাগজে দেখো 1 থেকে 10 লেখা আছে, ঠিক আছে? আবার পরের লাইনে 11 থেকে 20, এইভাবে আমরা 100 পর্যন্ত লিখে রেখেছি। আর ঠিক সেই রকম আরেকটা কাগজ নিয়েছি, যার করেছি কি এই একই রকম কাগজ, কিন্তু আমরা ছকটা করা আছে, সংখ্যাগুলো লেখা নেই, অর্থাৎ এইরকম ফাঁকা একটা ঘর। দেখো এবার দেখো বন্ধুরা, আমরা আমরা একটা মজার জিনিস করেছি। আমরা এইরকম কিছু কাগজ বানিয়েছি, একই সাইজের এরকম ঘর কেটেছি, অনেকগুলো কাগজ নিয়েছি, দিয়ে তাতে একটা কাগজে আমরা করেছি কি এরকম 1 থেকে 100 লিখে রেখেছি, ঠিক আছে? এখানে আমরা 1 থেকে 100 লিখে দিয়েছি। আর আরেকটা কাগজে কি করেছি বলো তো বন্ধুরা? আরেকটা কাগজ আমরা ওইরকম নিয়েছি, এরকম নিয়েছি, দিয়ে তাতে 1 ঘর ছাড়া কেটে দিয়েছি। তাহলে দেখবে 1 ঘর ছাড়া কেটে দিতে আমরা যদি এই কাগজটা এটার উপর রাখি, এই দেখো খরগোশটা যে ঘরগুলোয় লাফ দিয়েছিল সেই ঘরগুলোই আমরা দেখতে পাচ্ছি। 1 ঘর এখানে 1 আছে, 1 ঘর পরে 2, তারপরে 1 ঘর পরে 4। তাহলে এইভাবে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে 2-এর গুণিতক। 2 4 6 8 10 12 এইভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো 2 যদি এখানে আমরা 15 ঘর ঝাঁপানোর পর কোথায় যাচ্ছে আমরা দেখে নিই। তাহলে এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি 2 1 ঘর ঝাঁপিয়ে 2 1-এ 2, 2 ঘর ঝাঁপিয়ে 2 2-এ 4, 3 ঘর ঝাঁপিয়ে 2 3-এ 6, 4 ঘর ঝাঁপিয়ে 2 4-এ 8, 5 ঘর ঝাঁপিয়ে 2 5-এ 10, 2 6 12, 2 7-এ 14, 2 8-এ 16, 2 9 18, 2 10-এ 20, 2 11-এ 22, 2 12-এ 24, 2 13-এ 26, 2 14-এ 28,
2 15 30। তার মানে আমি যদি 15 বার ছাপাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমরা চলে যাব 30-এর ঘরে। তাহলে আমরা এখানে কি লিখব? 2 15 30। তাহলে এইভাবে কিন্তু তোমরা এই ছকটা করে নিতে পারো, সুন্দর করে এটা করে নাও। আর তোমরা যেটা করতে পারো এরকম করে এই 2 এখানে 20 পর্যন্ত লেখা আছে, তোমরা করো কি 40 পর্যন্ত লেখো, দিয়ে 2 ঘর ঝাঁপ দিয়ে দিয়ে কত যায় দেখে দেখে এটা করো। তারপরের অঙ্কটায় দেখো, তার মানে এটাই হচ্ছে কি 2-এর ঘরের নামতা। এটাই কি 2-এর ঘরের নামতা। আমরা যে 2 1-কে 2 বলি, আসলে 2-কে একবার নিলে 2, 2 2-এ 4 বলি, মানে 2-কে দুবার নিলে 2। আর আমরা এছাড়া কাঠি দিয়েও করতে পারি অঙ্কগুলো। কাঠি দিয়ে তোমাদের একটা করে দেখাই। 2 8-এ কত? তার মানে আমি 2-কে কবার নেব? 2-কে একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 5 বার নিচ্ছি, 2-কে 6 বার নিচ্ছি, 2-কে 7 বার নিচ্ছি, আর 2-কে আমি 8 বার নিচ্ছি। তা দেখো, তাহলে আমি এবারে করছি। দেখো 2 1-কে দেখো আমি 8 বার 2 নিয়েছি, এখানে আমি মোট 8 বার 2 নিয়েছি। দেখো 1 বার, 2 3 4 5 6 7 8। এবার আমি গুনছি 2 1-কে 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10। যাই 10 হয়ে যাবে আমরা জানি কি করতে হবে, আমাদের গুচ্ছ করে নিতে হবে। তাহলে 2 5-এ 10, 2 6 10 আর 2-এ 12, 2 7-এ 12 13 14 14, 2 8-এ 16। তাহলে 14 16। তাহলে আমরা বুঝতে পারছি 2-কে 8 বার নিলে আমরা এখানে লিখব 1 10 6 16। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই ছকটা করো। এবং তারপর দেখো আমরা আরেকটা তোমাদের দেখাই 4-এর ঘর। তাহলে এটা আমরা 4-কে বারবার নিয়ে নিয়ে করতে পারি। তো তার বদলে আমি তোমাদের একবার 4-এর ঘরের যে আমরা গুণিতকের যে কার্ডটা বানাতে পারি, সেটার সাহায্যে আমরা 4-এর ঘরটা কিভাবে করতে পারি একটু দেখাই তোমাদের কাছে। 1 2 এরকম করে আমরা আবার এই কার্ডটা নিলাম। এরপর আমরা করব কি, এই 0 ঘর থেকে যদি 3 ঘর পরে ঝাঁপাই, 1 ঘর 2 ঘর 3 ঘর পর আমরা যদি ঝাঁপাই, আমরা এখানে পৌঁছবো। তাহলে আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর ছাড়া ছাড়া কেটে দিলে আমরা কিরকম কার্ডটা পাবো? এখানে 1 এইভাবে আমরা লেখা রয়েছে কাগজে। আমরা করেছি কি, আবার একটা কাগজ নিয়ে ঠিক সমানভাবে কাগজগুলো ঘরগুলো তৈরি করা আছে, সেই কাগজটা নিয়ে আমরা 3 ঘর ছাড়া কেটে দিয়ে এর উপরে চাপিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখো আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি, আমরা 4-কে দেখতে পাচ্ছি। তাহলে 4 একবার ঝাঁপালে এই দেখো, তাহলে আমরা এখানে এই যে তোমাদের ক্যাঙ্গারুটা যে ঝাঁপ দিচ্ছিল, একবার ঝাঁপ দিলে 4-এর ঘর, দুবার ঝাঁপ দিলে 8-এর ঘর, 4 2 8 4 3 12। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 4 3 12। তাহলে চলো আমরা এখানে দেখি কি দেখতে পাচ্ছি। 4 একবার ঝাঁপ দিলে তাহলে দেখো একবার ঝাঁপ দিলে 4 1-কে 4, দুবার ঝাঁপ দিলে 4 2 8, 3 বার ঝাঁপ দিলে 4 3 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। তাহলে 10 বার ঝাঁপ দিলে 40-এ চলে যাবে। 11 বার ঝাঁপ দিলে 11 বার ঝাঁপ দিলে সে 44-এর ঘরে যাবে। 12 বার ঝাঁপ দিলে 48। এইভাবে দেখো চলে যাচ্ছে। তাহলে আমরা একবার এখানে তোমাদের এই ছকটা একটু দেখো, আমরা চলো দেখি যে সে 13 বার ঝাঁপ দিলে কত হয়ে যায়, এইটা আমরা একটু করছি। 13 বার ঝাঁপ দিলে কত হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4 1-কে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, 4 12 48, 4 13 52। ঠিক আছে, তার মানে এই যে 4 13 52, তাহলে আমরা এখানে লিখবো 5 10 2 52। তাহলে এগুলো তোমরা কিন্তু
করো। আর তোমরা খাতায় যেভাবে করবে, খাতায় তোমরা এরকম করে 1 থেকে পরপর 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 লিখে যাও, 100 পর্যন্ত লিখে দাও, দিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখো। আর তোমরা কিন্তু এইভাবেও করতে পারো, ঠিক আছে? এইটাও তোমরা কিন্তু বানিয়ে নেবে। তাহলে আমরা এই অঙ্কগুলো আমরা এতদূর পর্যন্ত করলাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা এই 5-এর ঘরের এই যে অঙ্কটা আছে এটা তোমরা করো, 6-এর ঘরে, 3-এর ঘরের এটা আছে করো। তাহলে এইভাবে আমরা কিন্তু নামতা শিখে যাব। তার মানে নামতা মানে বুঝতে পারলে, নামতা মানে হচ্ছে 4-এর ঘরের নামতা মানে 4কে বারবার নিয়ে যোগ, 5-এর ঘরের নামতা মানে 5কে বারবার নিয়ে যোগ, 6-এর ঘরের নামতা মানে 6কে বারবার নিয়ে যোগ। তাহলে এটা আমরা পরের দিন বাকি অংশগুলো করব। তাহলে এই অবধি তোমাদের কাজ রইল, তোমরা সুন্দরভাবে এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করো। এবার তোমরা 4র্থ শ্রেণীর আমার গণিত বই বের করে ফেলো। তোমরা বের করে ফেলো এই 50 পাতা, রঙিন কার্ড নিয়ে খেলি, ঠিক আছে? রঙিন কার্ড নিয়ে খেলার এই অঙ্কগুলো আমরা আজকে করি। দেখো মিতালি ঠিক করেছে যে সে আজকে 10, 100 এবং 1000-এর কার্ড নিয়ে খেলবে। তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের বন্ধুরা, আমি তোমাদের আগে দেখিয়েছি যে আমরা কিভাবে 10-এর কার্ড বানাবো। এগুলো হচ্ছে 10-এর কার্ড, এগুলো আমাদের বানাতে হবে, এগুলো আমাদের রাখতে হবে হাতের কাছে, না হলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। আমরা এইভাবে 1-এর কার্ড বানাবো, এইভাবে আমরা 100-র কার্ড বানাবো, এই কার্ড দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব। তাহলে এই দেখো এটা হচ্ছে 1000-এর কার্ড। তাহলে চলো আমরা কি বলছে দেখি। সে বলছে যে রঙিন কার্ড নিয়ে আমরা খেলি। মিতালি তুললো কটা 10-এর কার্ড? 1, 2, 3, 4, 5, 6, 6টা 10-এর কার্ড। তাহলে আমরা যদি 6টা 10-এর কার্ড নিই, তাহলে দেখতে পাচ্ছি যে এই দেখো 1টা 10, 2টো 10, 3টে 10, 4টে 10, 5টা 10, 6টা 10। 6টা 10-এ কত হয়? 60 হয়, এখানে লেখা আছে। হ্যাঁ, এবার পলাশ তুললো, পেলাম এই দেখো এটা হচ্ছে 60। তার মানে 10কে আমরা কবার নিয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 6বার। তার মানে এটাই হচ্ছে 6। 10কে আমরা 6বার নিয়েছি, 10 গুণিত 6। হ্যাঁ, তাহলে এই দেখো এখানে আবার আমরা এটা বুঝলাম যে 6কে যদি আমরা 10 বার নিই তখনও কিন্তু 60 হবে, আর যদি 10কে আমরা 6 বার নিই তাহলেও কিন্তু 60 হবে। তার মানে ব্যাপারটা একটু বলে দিই, ব্যাপারটা এই রকম। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি 10কে 6 বার নিই, 1 বার নিলাম, 2 বার নিলাম, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তার মানে আমরা যদি 10কে 6 বার নিই তাহলে 1 বার 10, 2 বার 10, 3 বার 10, 4 বার, 5 বার আর 6 বার। 6 বার আমরা 10 নিয়েছি। এই 6 বার 10কে যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? আমরা বুঝতেই পাচ্ছি যে আমরা 60 পাচ্ছি। আবার এদিকে 6কে যদি আমরা 10 বার লিখি, 1, 2, 3 বার 6, 4 বার 6, 5, 6, 7, 8, 9, 10। আমরা যদি এই দেখো আর আমরা যদি এদিকে 6কে যদি আমরা 10 বার লিখি, 1টা 6, 2টো 6, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আমরা যদি এই 10টা 6কে লিখি তখনও কিন্তু আমরা পাবো 60। তার মানে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 10 গুণিত 6। আর এইটা মানে কি? 6 গুণিত 10। 6কে আমি 10 বার নিয়েছি, তাহলে 6 গুণিত 10। আর এখানেও দেখো দুটোতেই উত্তর কিন্তু 1। তার মানে আমরা যেটা বুঝে গেলাম যে আসলে কি হচ্ছে যে 10 গুণিত 6 এইটা সমান হচ্ছে 6 গুণিত 10। এটা গুণের ক্ষেত্রে সত্যি, যোগের ক্ষেত্রে যদি দুটো সংখ্যা হয়
তাহলেও কিন্তু সত্যি, যোগের ক্ষেত্রেও সত্যি। তার মানে আমরা যদি এরকম বলি যে 10 যুক্ত 6 সমান 6 যুক্ত 10, ঠিক আছে? তার মানে এই গুণ চিহ্ন যদি থাকে, তুমি সংখ্যাগুলোকে অদল বদল করলে মানের কোনো পরিবর্তন হয় না, গল্পটার পরিবর্তন হয়। এইটা মানে কি 10কে 6 বার নিয়ে যোগ করা, আর এইটা মানে কি 6কে 10 বার নেওয়া, ঠিক আছে? তার মানে আমরা শিখে গেলাম যে এই রকমটা হতে পারে। তাহলে এই জিনিসটা তোমাদের এখানে আমরা দেওয়া আছে, আমরা বুঝে গেলাম। তো এরপর দেখো বন্ধুরা, এরপর কি বলছে, তাহলে আমরা বুঝে গেলাম এখানে লিখব যে 10 গুণিত 6 সমান 60। তাহলে আবার মৃণাল তুল্য 10-এর 10টি কার্ড। তাহলে আমরা জানি কি 10-এর যদি 10টা হয় তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10 10-এ কি হয় আমরা জানি, 10 10-এ 100, 10টা 10-এর কার্ড মানেই 100, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখব 10টা 10, তার মানে এখানে 10 গুণিত 10 সমান 100। আবার 3টে যদি 100-র কার্ড নিই, 3টে 100-র কার্ড, তাহলে তোমরা তো বুঝতেই পারছো, এই দেখো 3টে 100, 100 200 300, 3টে 100, তার মানে এটা 300, তার মানে 100 গুণিত 3, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি কি 3 গুণিত 100 সমান 100 গুণিত 3, 3 গুণিত 100 সমান 100 গুণিত 3, 100 গুণিত 3 গুণিত 100 মানে কি 3কে 100 বার নিয়ে যোগ, মানে একটা পেন্সিলের দাম 3 টাকা হলে 100টা পেন্সিলের দাম কত? এইটার গল্পটা এটা। আর এটার গল্পটা কি 100 গুণিত 3 মানে হচ্ছে 100কে 3 বার নেওয়া। একটা বইয়ের দাম 100 টাকা হলে 3টে বইয়ের দাম কত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে। তাহলে এবার দেখো যদি আমরা 1000-এর 2টো কার্ড নিই তাহলে বুঝতে পারছো 2000, তাহলে মানে 2 গুণিত 1000 সমান 1000 গুণিত 2। তাহলে এবার তোমাদের বন্ধুরা বইয়ে এখানে পরের অঙ্কগুলো দেখো কি বলছে। তাহলে এরপর আমরা নিজেরা করি। 30 গুণিত 3, 30 গুণিত 3, তার মানে 30কে কবার নেব? 30কে আমরা নেব 3 বার। এই দেখো আমি 30 নিচ্ছি, এটা কত 30, 3টে 10, আবার আমি নিচ্ছি 30, এই দেখো 30, আবার আমি নিচ্ছি 30, এই দেখো 30, 3টে 30, 3টে 30 মানে 30 30 60, 30-এ 90, তাহলে দেখো তুমি বুঝতেই পারছো এখানে 90 হচ্ছে। এবারে 400 গুণিত 3, তার মানে এটা আমরা যখন এইভাবে লিখছি দেখো 30কে 3 দিয়ে গুণ করছি, এইভাবে আমরা কিন্তু গুণটা করব। 30 গুণিত 3, 3 0 0 3 3-এ 9, তার মানে এই গুণগুলো যখন আমরা করব এইভাবে লিখব। দেখো 30 গণিত 3, এটাকে আমরা এইভাবে লিখব 30 গণিত 3, 3 0 0, এককের ঘর এটা, আর এটা দশকের ঘর, আর 3 3-এ 9, 30 গুণিত 3 সমান 90। আবার তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 400 গুণিত 3, তাহলে এখানে দেখো 400 গুণিত 3, তাহলে নাও চলো আমরা 400কে 3 বার নিই, তাহলে আমরা 400কে 3 বার নেব। দেখো আমরা নিচ্ছি 100 200 300 400, একটা 400 হলো, আবার একটা 400 নিই, 100 200 300 400, আবার একটা 400 নিই, একটা 100 200 300 400, তাহলে আমার এইটাই মানে হচ্ছে 400 গণিত 3। এই যে 400 গণিত 3 মানে 400কে একবার, 400কে দুবার, 400কে 3 বার, ঠিক আছে? এবার আমরা 400 মিশিয়ে দিই। 400 এখানে 400 আছে, 500 600 700 800, এবার দেখো 900, আর যাই 10টা 100 হয়ে যাবে 1000, তার মানে এটা আমরা পেয়ে গেলাম 1000। তাহলে 1200, এই যে দেখো এখানে দেখো 10টা 100-র বদলে আমাদের একটা 1000 নেওয়া আছে, তাহলে দেখো 1200। তাহলে এটাকে আমরা যখন লিখবো কিভাবে লিখবো বন্ধুরা?
এই দেখো আমরা এটাকে খাতায় পেনে করছি। তাহলে চলো লেখো, একদশ শত তোমরা লেখো, দিয়ে 400 লেখো, 400 গুণিত 3। তাহলে এটাকে আমরা কিভাবে করব? 3 শূন্যয় প্রথমে এইটার সঙ্গে এটা গুণ, 3 শূন্যয় 0, আবার এবার এটার সঙ্গে এটার গুণ, 3 শূন্যয় 0, আর 3 4 12। এই যে 12টা আমার কি, 12টা 100, 12টা 100 মানে একটা 1000, তার মানে এখানে আমার একটা 1000-এর ঘর লাগবে। তাহলে 1000 আর 2, তার মানে দেখো এইভাবে আমরা গুণটা করব। ঠিক আছে, তাহলে এরপর দেখো আমরা আরো বড় একটা গুণ দেখি, 3000 গুণিত 3। তাহলে চলো আমরা 3000 গুণিত 3 প্রথমে আগে আমরা বলেছি সব অঙ্কগুলোকে আমরা ছুঁয়ে ছুঁয়ে দেখব, হাতে কলমে দেখব। তাহলে আমরা নিচ্ছি এই 1000, 2000, 3000, আবার একটা 3000 নিই, 1000, 2000, 3000, তাহলে দুটো 3000 হলো। আরও একটা 3000 নিই, 1000, 2000, 3000, তাহলে তিনটে 3000, তাহলে তিনটে 3000। তার মানে আমরা এটাকে লিখছি, লেখো আমার সাথে, 3000, অবশ্যই এখানে একদশ শত হাজার দিয়ে দেবে, গণিত 3। তার মানে কি তিনটে 3000-এর যোগ, তিনটে 3000-এর যোগ। তাহলে আমরা এইভাবে করবো, করো 3 শূন্যয় 0, আমরা কত হচ্ছে দেখে নিই আগে। এই দেখো 3000, 3000, 6000 আর 3000, মোট 9টা 1000। এই তো, তার মানে 3 শূন্যয় 0, 3 শূন্যয় 0, 3 শূন্যয় 0, কোনো 100 কোনো এককের কার্ড নেই, কোনো দশকের কার্ড নেই, কোনো শতকের কার্ড নেই, সেই জন্যই কিন্তু 0 হচ্ছে। 0টা 1-এর কার্ড, সেটাকে আমরা 3 বার নিচ্ছি, 3 শূন্যয় 0, 0 3 0। ঠিক আছে, এবার 3 3 9, 9টা 1000-এর কার্ড, সেই জন্য আমরা 9টা 1000-এর পরে লিখলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু এই গুণগুলো করে নিলাম। এরপর তোমাদের কাজ হচ্ছে বাড়িতে এই অঙ্কগুলো নিজেরা একটু করো। আমি তোমাদের একটা অঙ্ক দেখানোর একটু চেষ্টা করছি। দেখো 70 গুণিত 6, তাহলে আমরা কি করব, 70 গুণিত 6 নেব। তাহলে আমরা নিচ্ছি 70কে 6 দিয়ে গুণ করব। 70কে আমরা কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা একদশ, আর এখানে আমরা শতও কিন্তু লিখে নেব। তাহলে তোমরা লেখো একদশ শত লিখে নাও। এরপর আমরা চলো 70কে নিই কবার, 6 বার। তাহলে 6টা 70। তাহলে আমি প্রথমে এখানে বানাচ্ছি 100, 200, 10, 20, 30, 40, 50, 60, 70, একটা 70, আবার 10, 20, 30, 40, 50, 60, 70, তাহলে দুটো 70। তাহলে আবার 10, 20, 30, 40, 50, 60, 70, তিনটে 70। তাহলে আবার 10, 20, 30, 40, 50, 60, 70, চারটে 70, 10, 20, 30, 40, 50, 60, 70, পাঁচটা 70, 10, 20, 30, 40, 50, 60, 70। তাহলে দেখো আমরা এখানে 70কে 6 বার নিয়েছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। ঠিক আছে, তাহলে আমি এরপর এগুলো মানে 70কে 6 বার নিয়ে যোগ করা, তার বদলে 70 গুণিত 6, তার মানে এগুলোকে মিশিয়ে দেবো। তাহলে আমি একই জিনিসকে যদি বারবার যোগ করি তার বদলে গুণ, একই জিনিসকে বারবার যোগ করলে তার বদলে গুণ, তার মানে এটাই মানে হচ্ছে 70 গুণিত 6। তার মানে এটা দিয়ে গল্প যদি আমরা বলি, একটা গামছার দাম 70 টাকা, 6টা গামছার দাম কত? তাহলে একটা গামছার দাম 70, দুটো গামছার দাম আরও 70, দুটো 70, তিনটে গামছার দাম 3টে 70, 6টা গামছার দাম 6টা 70 টাকার যোগ। তাহলে আমি 70 মিশে গেলে এখানে 70 আছে, তাহলে এখানে মেশাচ্ছি 8 10, 9 10, 10 10, 10 10-এ কত হয় 100। তাহলে 100, 10, 20, 30, 40, 140 হলো। আবার একটা 70, তাহলে 40, 50, 60, 70, 80, 90, 100, যাই 100 হয়ে যাবে। আমি আবার একটা নতুন 100 নেব, তাহলে দুটো 100 হলো, তাহলে 210, তাহলে তিনটে 70-তে দুটো 10, 210 হলো। দিয়ে আবার 70 যদি দিয়ে দিই, 10 আর 70, 80, 280 হয়ে গেল। 280-র পরে আবার দিচ্ছি 70, এখানে 80 আছে, 90,
100, তার মানে আমার হয়ে গেল আবার একটা 100, 300, 310, 20, 30, 40, 50। তার মানে দেখো 5টা 70-তে আমার 350 হলো। এবারে আমাকে আবার এখানে 70 দিতে হবে, 50 আছে, 50, 60, 70, 80, 90, 100। তার মানে এখানেও আমি পাবো আরেকটা নতুন 100, তার মানে 400, আর আমার হয়ে গেল 20। এই দেখো দুটো 10 পড়ে আছে, তার মানে আমি এই দেখো, তাহলে এটাকে আমি কি লিখবো, 6 0 0, 6 7 42, তার মানে 42টা 10 হয়েছে আমার, 42টা 10 হয়েছে, 42টা 10 মানে 40টা 10, 40টা 10 আর দুটো 10, আর 40টা 10 মানে কি, 40টা 10 মানে হচ্ছে 4টে 100, তার মানে আমার এখানে হয়ে গেল 420, তার মানে আমি এখানে 42 লিখলাম, তার মানে 6 7 42 আমরা যে লিখছি এই 4টা আমার 100-র ঘরে লিখলাম, 420, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু হাতে খাতায় কলমে আর কাজগুলো একই সঙ্গে তুমি কার্ড দিয়ে করো এবং এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে বুঝে করো, এবং পারলে এগুলো দিয়ে একটা করে গল্প লেখো। আমি একটা গল্প বলে দিই, 70 গুণিত 6 দিয়ে একটা গল্প কি বললাম, একটা গামছার দাম 70 টাকা হলে 6টা গামছার দাম কত, 80 গুণিত 7 মানে কি, একটা ধরো একটা বড় খাতার দাম 80 টাকা হলে 7টা খাতার মোট দাম কত, তাহলে এইভাবে করতে পারি। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করো। তাহলে আমরা আজকে গুণ ব্যাপারটা কিভাবে হয়, কি গল্পটা কি সেটা আমরা শিখলাম। এবং আরেকটা জিনিস তোমাদের শেষে বলে দিই, এই যে আমরা লিখছি এটাকে বলে গুণ্য, এটা হচ্ছে গুণক, আর এই যে 420 আমার উত্তর বেরিয়েছে এটা হচ্ছে গুণফল, এটাও তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই যে অঙ্কটায় 70 গুণিত 6 সমান যে উত্তরটা বেরিয়েছে, 70 হচ্ছে গুণ্য, 6টা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে গুণফল, ব্যাস। তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কগুলো করো আর আমাদের দেখাও, আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাদের জানাও। আর আমরা এই যে কার্ডগুলো কিভাবে করছি, কিভাবে আমরা এই অঙ্কগুলো করি, তোমরা যদি আগে দেখে নিতে পারো, ইউটিউবে আমাদের ক্লাসগুলো, আগের ক্লাসগুলো তোলা আছে, রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের যে অঙ্কের প্লেলিস্ট ইউটিউবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে সবাই, টাটা। বন্ধুরা চলো আমরা চলে যাই তোমাদের ছোট্ট বন্ধু অনুভবের কাছে, সে তোমাদের জলের ওপর একটা ছুঁচ ভাসিয়ে দেখাবে। হ্যাঁ, জলের ওপর ছুঁচ ভাসতে পারে, চলো দেখি ও কি দেখাচ্ছে, ভাসতে পারে কিনা। জল আছে, কারণে জলে ভেসে যায়। তাহলে এখন চলো দেখাই আমি। এটা হলো সোস আর এটা চিমটি, এটাকে টিপে ধরতে হবে, ধরে আস্তে করে চিমটি। এটা কেন হচ্ছে, এটা পৃষ্ঠটানের জন্য। বন্ধুরা দেখলে তো, তোমরা এই পরীক্ষাটা করো, এটা কিন্তু হয় তরলের একটা ধর্ম যেটাকে বলে পৃষ্ঠটান, সেইটার জন্য। আর এই পৃষ্ঠটানকে সহজে ভেঙে দেয় কে, সাবান জল। আমরা তো আগের দিন পরীক্ষা করে দেখেছি। তো এইভাবে আমরা নানা জিনিস হাতে কলমে মজা করে শিখে নেব। তাহলে বন্ধুরা আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই। আর আমরা যে যে পরীক্ষাগুলো করলাম, হাতের কাজ করলাম, অঙ্ক করলাম, এগুলো ঝটপট এবার করতে শুরু করো। দেখা হবে তাহলে আগামীকাল, টাটা।